আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব এটা কি বাসায় পড়েছি নাকি আমি পড়াবো? আমি কোথা থেকে আজকে একটু স্টার্ট করব? মনে হয় যে নিয়ন্ত্রণ নাকি এগুলো পড়িয়েছিলাম দেখো তো? ম্যাম হচ্ছে আপনি পড়া দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। তাহলে একটু দেখায় দেই একবার, হ্যাঁ? একবার একটু ডিসকাস করে রাখি। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব এটা তোমরা নরমালি কিন্তু জানো আমি বারবার বলেছি বৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি করতে হলে তুমি এটা করবা। হ্যাঁ? তো বলছে কোষ সংখ্যার স্থিতিশীলতা। অবশ্যই স্থিতিশীলতা। তোমার হাতে ১০০ টা কোষ থাকার কথা। তুমি যদি ওখানে ২০০ টা করে ফেলো তাহলে তো সমস্যা। তো কোষ নাম্বারটা যাতে ঠিক থাকে এটার জন্য আমার হচ্ছে মাইটোসিস করা হয়। তারপর হচ্ছে নরমালি দেখো কিছু উল্লেখযোগ্য গুরুত্ব তারা তুলে ধরছে। বহুকোষ জীবে জাইগোট। কেউ কি আমাকে বলতে পারবে জাইগোট মানে কি? জাইগোট মানে হচ্ছে ম্যাম মানে আহ, মানে হচ্ছে যখন ম্যাম শুক্রাণু আর ডিম্বাণু আর শুক্রাণু মিলে যেটা তৈরি যে হয়। যে কোষটা তৈরি হয় আর কি। আচ্ছা ঠিক আছে। ভেরি গুড দুজনেরটাই ঠিক আছে। সো এটাকে আমরা জাইগোট বলি। এটা হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয়? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। ভেরি গুড। এটা নামক একটি মাত্র জাইগোট মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলে একটা মাত্র যখন হয়েছে সেটা ডিপ্লয়েড। সে একটা থেকেই কিন্তু মাইটোসিস হয়ে একটা দেহ হয়, তাই না? ছোট বাচ্চার। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন, গুণাগুণ সেম থাকে মনে রাখবা। মাদার সেল এবং ডটার সেল এক্সাক্টলি সেম হবে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য বজায় থাকে। এটার মানে কি? এই যে তোমার দেখো একটা একটা কোষের ভিতর ২ টা নিউক্লিয়াস হইছে। এমনি কিন্তু সে বসে থাকে না। একটু পরে সাইটোপ্লাজমও ভাগ হয়ে যায়। তাহলে এমন না যে সাইটোপ্লাজম ভাগ হবে না, শুধু নিউক্লিয়াস ভাগ হবে। এমন ভাবে বসে থাকবে এরকম কিছু না। বলছে যে মধ্যকার ভারসাম্যটাও বজায় থাকবে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহের সব কোষে সমসংখ্যক সমগুণধারী ক্রোমোজোম থাকে। বহুকোষী জীবদেহে সৃষ্ট যেকোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় আমরা জানি ক্ষতস্থান পূরণের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর ক্রোমোজোমের ক্ষেত্রে যেটা বলেছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোষ বিভাজনের আগে আমার এগুলাকে ডাবল করে নিতে হবে, তাই না? রেপ্লিকেট করে নিতে হবে। অনুলিপন বলি যেটাকে বাংলায়। সো আমার সেম ক্রোমোজোম তৈরি করে দেন আমরা দুজনকে পাঠায় দেব। কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত। এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এর পুনরুৎপাদন ঘটে। আমাদের রক্তের যে কোষ বা আমাদের রক্ত বলতে পারবো আমরা কতদিন পর রক্তদান করতে পারি? অবশ্যই ১৮ বছরের পর। কত মাস পর বা কতদিন পর রক্তদান করা যায়? ম্যাম 1 মান্থ। না 1 মান্থ না। না আমি তো ওইটাই শুনছি। আচ্ছা। যদি বলে 1 মান্থ ধরো তুমি বললা 1 মান্থ। কোন রিজন আছে কেন বলতে পারবা? ম্যাম হচ্ছে আরেকবার কি আপনি বলবেন? হ্যাঁ, সিউর। আমরা রক্তদান করি না? রক্তদান কিন্তু মানে অবশ্যই সেটা ভালো, রাইট? একজন থেকে আরেকজনকে রক্তদান করা। সেটা কিন্তু ভালো। সে যদি অসুস্থ হয়, তুমি তাকে হেল্প করছো অনেকটা এরকম। সো এইটা মনে করো আমি আজকে কাউকে রক্তদান করলাম। ধরো কারো একজনের ব্লাড লাগবে, তার একটা সার্জারি হবে, আমি তাকে রক্ত দিলাম। আবার আরেকজন রোগীকে আমি পেয়েছি যার রক্ত দরকার এবং আমারই ও পজিটিভ হয়তো তাকে দিতে হবে। আমি কতদিন পর তাকে আবার দিতে পারবো নাকি পরের দিনই দিতে পারবো? ম্যাম পরের দিন যাওয়া যাবে না। পরের দিনই দেয়া যাবে না। পরের দিন দিলে তো আমারই তো রক্ত শূন্যতা দেখা দেবে। হয়তো আমাকেও তোমাদের রক্ত দিতে হবে। ম্যাম হচ্ছে ৪ মাস কিংবা ৫ ভেরি মাস গুড। এরকম। এই যে হচ্ছে অনেকটা। আমরা বলি ১২০ দিন। মানে কয় মাস হয়? ৪ মাস না? ৩ ৪ আহ, ১২ হ্যাঁ নাকি? ৪ মাস। হ্যাঁ। জি। সো এটা বলা হয় যে আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল আমাদের যেই আ লাল রক্তকণিকাটা আছে সেটা মারা যায় কত তাড়াতাড়ি? ১২০ দিনের মধ্যে। ১২০ দিনের মধ্যে সে নতুন তৈরি করে। সো তুমি যদি কাউকে রক্ত নাও দাও না ১২০ দিন পর সেটা এমনিই মারা যাবে। বুঝতে পারছো? সো আমি কাউকে দিলে তো এটা আমার জন্য ভালো। আমি সওয়াবও হইলো, আমি একটা দায়িত্বও পালন করলাম মানুষের জন্য। সো অবশ্যই পরের দিন দিব না। এর জন্য যারা সবসময় রক্ত দেয় তারা সবসময় কাউন্ট করে আমি আজকে দিছি। ঠিক এর মাঝে ১২০ দিনের মধ্যে আমি কাউকে রক্ত দিতে পারব না। কেন? তাহলে আমারই রক্ত শূন্যতা দেখা দেবে। ক্লিয়ার? তো এটা আমি কেন বলছি? কারণ আমাদের যে রক্ত কোষগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে ১২০ দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। সো তুমি কাউকে দাও আর না দাও তোমার রক্তকোষ এমনিই নষ্ট হয়ে যাবে। সো তার থেকে কাউকে দিয়ে আমি তার উপকার করতে পারি। তো এগুলো পুনরুৎপাদন তাহলে কিভাবে হয়? ১২০ দিন পর সে যদি মারা যায় বা যদি তার আয়ু হয়, তখন মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন হবে। ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম।
আচ্ছা, এবার আসো মাইটোসিস কোষ বিভাজনের কিছু নিয়ন্ত্রণ আমরা দেখব যে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কি, কি না হলে কি, কি হতে পারে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ১ টা থেকে ২ টা, ২ টা থেকে ৪ টা এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি জীবের বিভিন্ন অভ্যন্তরীণ বাহ্যিক এই প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত। জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থায় বিভিন্ন প্রভাবকের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয় যা পরবর্তীকালে ক্যান্সার হতে পারে। গবেষণায় দেখা গেছে বিভিন্ন রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তা ইত্যাদি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনে বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। যকৃত, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক, কোলন এরকম প্রাণীদেহের প্রায় সকল অঙ্গে ক্যান্সার হতে পারে। তাহলে তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন মানে কি? মানে হচ্ছে আমার একটা জায়গায় ক্ষত হইছে। সেই ক্ষত ১ টা থেকে ২ টা হবে, রাইট? সো আমি যদি সেটাকে রিপেয়ার করতে যাই ১ টা কোষ থেকে ২ টা কোষ হবে। কিন্তু সেটা যদি আমি ধরো ২ টা ৩ টা কোষ করলে আমার ক্ষতটা রিপেয়ার হয়ে যাবে। মানে কি? ক্ষত পূরণ হয়ে যাবে। বুঝতেছো? ক্ষত হয় আমাদের অনেক সময়, তাই না? কিন্তু সেখানে যদি ১ টা থেকে ২ টা ৩ টা ১১ টা ধরো হইলে ঠিক আছে। কিন্তু সেখানে যদি হাজার, হাজার কোষ বিভাজন হতে থাকে তখন সেটা একটা টিউমারের মতো সাইজ হয়ে যাবে না? বড় একটা সাইজ হয়ে যাবে না? Yes, ma'am. অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এখন তোমরা বলতে পারো আপু এটা কেন হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন? অনেক কারণ আছে। এই যে দেখো ওরা বলছে বিভিন্ন রোগ জীবাণু হলে হতে পারে। বিভিন্ন রাসায়নিক পদার্থ দেখবা আমরা এখন বলি যে যেমন এখন দেখবা আগে মানুষ অনেক বেশি কসমেটিক বা মেকআপ ইউজ করতো। এখন কিন্তু আগের থেকে একটু হলেও কমছে, রাইট? সো এগুলো কেন? বিকজ দেখা গেছে এগুলো দিলে অনেক বেশি স্কিন ক্যান্সার হচ্ছে। তারপর তেজস্ক্রিয়তার কাছাকাছি যারা থাকে বা এইসব নিয়ে কাজ করে যারা তাদের খুব তাড়াতাড়ি কি হতে পারে? ক্যান্সার ডেভেলপ করতে পারে। তো এক্ষেত্রে এগুলো আমার মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণটাকে নষ্ট করে দেয়। যার কারণে টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে। ঠিক আছে? তাহলে মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রণটা খুবই ইম্পোর্টেন্ট। এটা খ নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে। তোমরা সবাই মাইটোসিস দেখেছো। আরেকজন কে যেন জয়েন করেছো শেষে বলো তো আরশাদ নাকি? জি ম্যাম। হ্যাঁ, হোমওয়ার্ক করেছো তুমি? এটা আমি দিয়েছিলাম এটা ফিগারটা, এটা চিত্রটা। না ম্যাম। করিনি। আচ্ছা ঠিক আছে। তো তুমি এখন আমাকে কোয়েশ্চেন করো। তোমার কাজ হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে আমাকে হোমওয়ার্ক দিবা অবশ্যই। আমি কিন্তু নোট করে রাখছি তুমি আমাকে হোমওয়ার্ক দাও না। রাজ আমাকে হোমওয়ার্ক দাও না। অনলি আদনি আমাকে দিছো। কেন? আচ্ছা ম্যাম, শুধু একটা আদনি কথা লেখাপড়া বলবো, করে? আমি হোমওয়ার্কটা জানতাম না যে কোনটা হোমওয়ার্ক। কোনটা হোমওয়ার্ক? আচ্ছা ঠিক আছে এখনই লিখে নাও তাহলে। মাইটোসিসের বিভিন্ন ধাপ। এই যে চিত্রটা এটা তোমাদের শিখতেই হবে। ঠিক ম্যাম আছে? কয়টা চিত্র? ওগুলো চিত্র সহ সংজ্ঞা দিব? না, না সংজ্ঞা-টজ্ঞা লাগবে না। এটা পরীক্ষার সময় লাগবে না। এটা তো তোমাদের বইয়ে তোমাদেরকে পড়ানোর জন্য দিছে। যেমন আদনি একদম এক্সাক্টলি এটাই করেছে। থ্যাংক ইউ এটার জন্য। কিন্তু পরীক্ষায় যদি আমাকে আসে আমার এভাবে করার দরকার নেই। এভাবে করলে তো অনেক ভালোই অবশ্যই। কিন্তু আমাদের তো তখন খাতায় ছোট থাকে বা জায়গা থাকে না। সো তখন আমরা কিভাবে করব? প্রোফেজ থেকে স্টার্ট করব। তোমরা আমাকে এটার হোমওয়ার্ক দেখাইলে হবে। প্রোফেজের চিত্র দেখাবা, মেটাফেজ দেখাবা, অ্যানাফেজ দেখাবা, টেলোফেজ দেখাবা। দেন শুধু ম্যাম চিত্র? সাইটোকাইনেসিস দেখাবা। চিত্র দেখাবা। হ্যাঁ, অবশ্যই চিত্র। এবং সাথে তোমরা বিভিন্ন কি পয়েন্টস লিখে রাখতে পারো। যে কোনটা কোনটায় কোন স্টেপে কি হয় সেটা আলাদা লিখবা তোমরা। ঠিক আছে? এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। তোমার মেইন ঠিক হোমওয়ার্ক আছে ছিল ম্যাম। ফিগার। দেন পাশে কিন্তু কি পয়েন্টস গুলো একটু লিখে রাখবা। তাহলে তোমাদের মনে থাকবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ম্যাম। আচ্ছা লিখে নাও। এবার আমাকে বলো হচ্ছে দেখি আমাকে এই ২ জন বলো যারা হোমওয়ার্ক করোনি আজকে। তাদের পানিশমেন্ট। আজকে আমাকে বলো যে এই যে আমি যেটা সার্কেল করলাম এটার নাম কি? এই যে এটা যে সার্কেল করেছে এটার নাম কি? আরো সহজ করে বলে দে, আরো ছোট সার্কেল করে দে। এই যে এটার নাম কি? ম্যাম মাইটোসিস। না মাইটোসিস না, ভালো করে ভাবো। এই যে এখানেও আছে। ম্যাম আমি কি বলতে পারি? একজন বলেছে তারপরে আমি আদনিকে জিজ্ঞেস করবো। রাজ বলো। আচ্ছা আদনি বলো এটা কি? এটা কি হচ্ছে সেন্ট্রোমিয়ার বা ক্রোমোজোম? না না নট সেন্ট্রোমিয়ার, কাছাকাছি গেছো। এটার নাম কি? সেন্ট্রিওল। তোমরা কি জানো ও সেন্ট্রিওল হ্যাঁ, কি? সেন্ট্রিওল। হ্যাঁ সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষে পাওয়া যায়। এটা কি জানো?
জি ম্যাম, উদ্ভিদ এরকম কোষে এটা পাওয়া যায় না। উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এরকম একটা অঙ্গাণু সেন্ট্রিওল যেটা থেকে কি উৎপন্ন হয়? এই যে একটু পরে এরকম তন্তুর মতো কি উৎপন্ন হয়েছে? ক্রোমাটিন তন্তু? হুম। স্পিন্ডল যন্ত্র। আমরা ও আচ্ছা। ঠিক আছে একটু লিখে নাও। এগুলো ভুলে গেছো কেন? ম্যাম তাহলে হচ্ছে এটাকে আমরা কি বলি? এটা অবশ্য লিখা নাই তোমাদের। ঠিক আছে আমি এটা মানবো। এটা জি, তোমাদের বইয়ে এটা লিখা নাই, লেখা তাই না? নাই তো। আচ্ছা। তাহলে সেন্ট্রিওল এটার নাম কি? লিখে নাও। হচ্ছে যেটা সেন্ট্রিওল। হচ্ছে একটা বিন্দুর মতো, ওটা কি হ্যাঁ, নাকি ২ টা লম্বা গোল। লম্বা? হ্যাঁ। না ২ টা গোল যে এটা হচ্ছে সেন্ট্রিওল। হ্যাঁ? আর এই যে সুতার মতো তন্তুর মতো বের হচ্ছে তার গায়ের থেকে এটাকে বলে স্পিন্ডল যন্ত্র। এই যে বানান দেখো স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, শুরুতেই কি স্পিন্ডল যন্ত্র বের হইছে? নাকি শুরুতে একটা রের মতো মানে রশ্মির মতো বের হইছে? তারপর না সেটা একটা স্পিন্ডল যন্ত্র তৈরি করছে। শুরুতে যেভাবে রশ্মির মতো বের করে এটাকে বলে অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে। না এগুলো তোমাদের বই থেকে একটু সরায় দিছে। আগের বইয়ে ছিল। বাট এটা তোমার জানা আরেকবার উচিত। কি বলবেন? অ্যাস্টার সিউর। রে? অ্যাস্টার রে বা বাংলায় আমরা কি বলতে পারি? অ্যাস্টার রশ্মি। রে মানে রশ্মি না? RAY হ্যাঁ? তোমরা অ্যাস্টার রে বলতে পারো, অ্যাস্টার রশ্মি বলতে পারো। তাহলে ফার্স্ট এ অ্যাস্টার রশ্মি সেখান থেকে নির্গত হয়। সেই অ্যাস্টার রশ্মিটার সেন্ট্রিওল দেখো ১ম এ কিন্তু কাছাকাছি থাকে ২ টা সেন্ট্রিওল। তারপর যখন অ্যাস্টার রে আসতে থাকে তখন তারা দূরে চলে যাইতে থাকে। দূরে যাইতে যখন ঠিক বিপরীত মেরুতে পৌঁছায় ২ জনই, তখন এই রে গুলাই তন্তুর মতো একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে যায়। তখন এটাকে আমি স্পিন্ডল যন্ত্র বলব। তরমুজের মতো, তাই না? বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আবার একটা কোয়েশ্চেন তোমাদেরকে করি। আমাকে আগে অ্যান্সার দিবা হচ্ছে আরশাদ অ্যান্ড হচ্ছে রাজ। তোমরা ২ জন আমাকে আগে অ্যান্সার দিবা। ক্রোমোজোমের বিভাজন হবে আচ্ছা, ক্রোমোজোমের বিভাজন হবে কোন স্টেপে? এতগুলা ধাপ আছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে উপরে কি আছে? সাইটোকাইনেসিস। কোনটার মধ্যে ক্রোমোজোমের বিভাজন হবে? কোয়েশ্চেনটা বুঝছো? ম্যাম আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, এই মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম বিভাজিত হবে? ম্যাম মেটাফেজ। মেটাফেজ তো পুরাটাই। হ্যাঁ, আপনি আমি তোমাকে বলছি। আগে দেখি ওরা আমাকে একটু অ্যান্সার দেয়। বলো। পুরাটাই তো মেটাফেজ। প্রোফেজ, ও আচ্ছা মেটাফেজ বলেছো। সরি। মেটাফেজ বলেছো, মাইটোসিস শুনেছি। মেটাফেজ বলেছো রাজ? জি ম্যাম। আচ্ছা আমি ওটা জানলাম। এবার বলো আরশাদ বলো তোমার কাছে কোনটা মনে হচ্ছে? আরশাদ কি ম্যাম আজকে মেটাফেজ। ফার্স্ট ক্লাস করছো নাকি এর আগেও ক্লাস করেছো? ম্যাম এর আগের ক্লাসটা করছি। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। কোন স্টেপে নিবে? কোন ধাপে? ম্যাম আমার মেটাফেজ হবে, কারণ মেটাফেজে স্পিন্ডল যন্ত্র যেহেতু তৈরি হয়েছে। না স্পিন্ডল যন্ত্র তৈরি হলেই যে ঠিক সাথে তখনই ক্রোমোজোমের বিভাজন হবে নট লাইক দ্যাট। আচ্ছা আমি তাও ধরে নিলাম। থ্যাংক ইউ তোমাকে অ্যান্সার দেওয়ার জন্য। আমাকে আদনি বলো। দেখি আদনি কি বলে। অ্যানাফেজ? অ্যানাফেজ কিভাবে বুঝলা আদনি? আমাদেরকে একটু হেল্প করো তো। ম্যাম হচ্ছে এখানে বলা হয়েছে যে মেটাফেজ হচ্ছে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত অঞ্চলে হয়, আর ভেরি গুড। এবং তখন সেখানে কয়টা ক্রোমোজোম আঁকা হয়েছে? তখন এখানে হচ্ছে ৩টা। তিন। আর সবাই দেখো অ্যানাফেজে কয়টা ক্রোমোজোম আঁকা হয়েছে? এখানে হচ্ছে ৬টা। ৬টা। তাহলে ম্যাম একটাকে একটা ২টা প্রশ্ন করে আছে। ভাগ করে ফেলছে। হ্যাঁ, আগে আমি একটু ওয়েট করি আমরা। প্রশ্ন আমি শুনছি। বাট আমাকে আগে বলো তো রাজ, তুমি এটা বুঝেছো? মেটাফেজ এ ৩টা ক্রোমোজোম, অ্যানাফেজ এ ৬টা। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার বলো কার প্রশ্ন আছে বলো? ম্যাম হুম, বই ম্যাম সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত হয় তাহলে তো ম্যাম ক্রোমোজোম বিভক্ত হয় হ্যাঁ, এরকম। সেটা তো হ্যাঁ, এরকম। তাহলে ম্যাম এই যে মেটাফেজে তো লেখা আছে
কি যে লেখা আছে? সেন্ট্রোমিয়ার যেটা বিভক্ত হয়ে যায়। উম, ম্যাম ওটা অ্যানাফেজে লেখা আছে। হ্যাঁ, আমার কাছে তো অ্যানাফেজ এবং অবশ্যই সেটা অ্যানাফেজই। কোথায় লেখা আছে আর কোথায় লেখা আছে আমাকে ম্যাম বলো তো, মেটা সেটা ম্যাম এই প্যারা? যে 45 পেজ। আচ্ছা, আমি তাও একটু দেখে দিচ্ছি। যদি লেখা থাকে অবশ্যই এটা ভয়ঙ্কর জিনিস লিখেছে, দেখি তাও। মেটাফেজে শেষে সেন্ট্রোমিয়ার ঘটে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়, নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। অ্যানাফেজ মেরুর দিকে যাওয়ার সময় বিভক্ত। আচ্ছা, কোষ বিভাজনের এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে, আচ্ছা ওরা ঠিকই আছে, আমাকে রাজ যেটা বলেছে, থ্যাংক ইউ রাজ। ওরা একটু কনফিউশন করেছে, দেখো ওরা কি লিখেছে। মেটাফেজে লিখেছে এ পর্যায়ে শেষ দিকে বিভাজন ঘটে, লিখেছে না? আমরা কিন্তু বই ফলো করবো অবশ্যই। এবং সেটা বিলুপ্ত হয়ে যায় নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, ভালো কথা। অ্যানাফেজে দেখো কি বলেছে, কোষ বিভাজনের এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। আচ্ছা, তাহলে একটু বুঝো। তোমাদের বইটা একটু ট্রিকি করেই লিখেছে, অবশ্যই আমি সেটা বলবো। এখানে ওরা কি বলেছে দেখো, ওরা জিনিসটা বুঝিয়েছে একটু একটু ট্রিকি ওয়েতে। কি বুঝিয়েছে, একটা সেন্ট্রোমিয়ারের মধ্যে দুইটা ক্রোমোজোম বা ক্রোমাটিড এভাবে থাকে, রাইট? এই যে যেমন ধরো আমি একটা আঁকলাম, এখানে আরেকটা, এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। তোমরা কি এতটুকু জানো তো, রাইট? এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। জি ম্যাম। জি হ্যাঁ, ম্যাম। এখন আসো, ওরা বলেছে সেন্ট্রোমিয়ারের বিভাজনই কিন্তু আসলে ও যেটা বলেছে সেটা ঠিক আছে। ওরা বলেছে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা ঘটে হচ্ছে মেটাফেজ। ওকে, মেটাফেজে ঘটলো। এখন তোমরা জানো বিভাজন হলে কি হবে, এই সেন্ট্রোমিয়ার একটা থেকে দুইটা হয়ে এরকম একটা, ওরাই কিন্তু এখন একটা ক্রোমোজোম হয়ে গেল, তাই না? আবার এই পাশেও দেখো, ওর এখান থেকে একটা হলো, ওর এখান থেকে একটা হলো। তাহলে দেখো তো, বিভাজন হওয়ার পর এখন কয়টা ক্রোমোজোম তৈরি হয়েছে? দুইটা। 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 তাহলে ওরা বলেছে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটেছে, ভেরি গুড, যেটা মেটাফেজে, কিন্তু ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে পড়ছে অ্যানাফেজে। এটাই বলেছে না? দেখো তো কথাটা দেখে তোমাদের কাছে কি এটাই মনে হচ্ছে? বিভাজন ঘটেছে, কিন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে কোষ বিভাজনের এই পর্যায়ে ক্রোমাটিড দুটো আলাদা হয়ে পড়ে। এই ক্রোমাটিড দুটোকে আমি অপত্য ক্রোমোজোম বলবো। কিন্তু দেখো তো, আমি কি এখানে অপত্য সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে, ওরা বুঝাতে চাচ্ছে এই জিনিসটা স্টার্ট হয়েছে, কিন্তু অপত্য ক্রোমোজোমটা তৈরি হয়েছে আসলে কোন স্টেপে? অ্যানাফেজে। বাট আমি রাজকে দোষ দিব না, এটা আসলে ওরা খুব ট্রিক করে এটা লিখেছে, তাই না? একটু কনফিউশন ম্যাম আমি কনফিউশন ক্রিয়েট চিত্র করেছে দেখলে না? অ্যানাফিসই বলতাম, খালি বইয়ের জন্য হ্যাঁ, না না, কনফিউজ ঠিক আছে। হ্যাঁ রাজ, বলতাম। আমি বুঝতে পেরেছি, ভেরি গুড। এটা বলার জন্য অনেক ভালো হয়েছে। এখন ধরো তোমাকে যদি বই দেখে তোমার স্যার এমসিকিউ করে, সে যদি বলে বলো তো দুটি অপত্য সেন্ট্রোমিয়ার কোথায় তৈরি হয়েছে, এইভাবে ঠিক এক্স্যাক্টলি এমন লাইন নিয়ে বললো, তার মানে তুমি বুঝতে পারতেছো সে তোমার বইয়ের এই লাইনটাই তুলে দিচ্ছে, তাই না? সে কিন্তু তোমার বই দেখে অ্যান্সার দাগাবে, সে কিন্তু অ্যান্সার বলবে মেটাফেজ। যদি তোমার স্যার তোমাকে জিজ্ঞেস করে ক্রোমোজোমের বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি হয়েছে বা দুটি ক্রোমাটিড আলাদা হয়ে গেছে বা অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে, তাহলে কিন্তু তোমার অ্যান্সার হবে অ্যানাফেজ। তখন তুমি বুঝতে পারতেছো যে ও আচ্ছা, স্যার হয়তো বই ফলো করে আমার কোশ্চেনটা করেছে, তো এর জন্য তো অবশ্যই আমার বইটাও পড়তে হবে, তাই না? ক্লিয়ার তোমাদের ব্যাপারটা? ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমি এত জি কথা ম্যাম। জানি না, আমি নর্মালি যদি সিম্পলি যদি জিজ্ঞেস করি যে ক্রোমোজোমের বিভক্তকরণ হয়েছে কখন, অ্যান্সার হবে অ্যানাফেজ। ক্রোমোজোমের বিভক্ত কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভক্তের কারণেই হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমি যদি তোমাদেরকে দেখাই, মনে করো এটা হচ্ছে একটা আমার সেল, এখানে হচ্ছে তোমার অ্যাস্টার রে আছে, বালজি সেন্ট্রিওল আছে, এখানেও আছে। তো এদের মধ্যে কি আছে, ওই যে তোমার স্পিন্ডল তন্তু, এটা পুরাটাকে বলি স্পিন্ডল যন্ত্র, আর এক একটা সুতাকে বলবো তন্তু, ঠিক আছে? অ্যানাফেজ, আমি অ্যানাফেজের চিত্র আঁকতেছি, তোমরা আমাকে বলবা যে আমারটা ঠিক আছে কিনা। এই যে আমার অপত্য ক্রোমোজোম একটা, এই যে আমার অপত্য ক্রোমোজোম একটা, এই যে আমার অপত্য ক্রোমোজোম একটা, এটা কিন্তু বিষুবীয় অঞ্চল ছিল ঠিক মাঝে, হ্যাঁ? এখন বিভক্ত হয়ে গেছে, তাহলে এটা অ্যানাফেজ না? জি ম্যাম।
এই চিত্রে কি কোনো ভুল আছে? কেউ কি আমাকে বলতে জি পারবে? ম্যাম, আপনি মোট ৪ টা দিয়েছেন। কিন্তু এখানে ৬ টা হবে। আচ্ছা ৪ টা দিয়েছি মানে ২ টা ক্রোমোজোম ছিল। আমার কোনো কোষে ধরো জাস্ট ২ টা আমার কোনো কোষ না মানে কারো কোনো কোষে শুধু ২ টা ক্রোমোজোম ছিল। তাহলে কিন্তু সেটা ২ টা ২ টা করে নিবে। ঠিক আছে? আমি বলে দিলাম যে মাদার সেলে ২ টা ছিল। আচ্ছা যাও তুমি যেহেতু বলছো ৩ টা আমরা কিন্তু এর মানে কি সবসময় ৩ টাই হবে বলো তো আপনি? ৩০ টাও কিন্তু না হতে ম্যাম, পারে, তাই না? না হ্যাঁ, ম্যাম। সবসময় হ্যাঁ, ঠিক আছে। তোমার কথাও ঠিক আছে যে আমি এটা ভুল করেছি। তো আমি ধরলাম তোমার বইয়েরটাই আমি দিয়েছি। এবার বলো তো আমি কি কোনো ভুল করেছি? ম্যাম মনে হয় একটা ভুল আছে। হ্যাঁ, সিওর কোনো দ্বিধা নাই বলো। ম্যাম সেন্ট্রোমিয়ার সম্ভবত আগে থাকতো আর এই যে ভেরি গুড রাজ। ভাগ হতে পারে না। একদম ভেরি গুড। কি বলা হয়েছিল? তুমি যখন এভাবে করবা তখন সেন্ট্রোমিয়ার অগ্রগামী হবে কোন দিকে? পোলের দিকে। তাহলে এই চিত্রটা আমার ঠিক আছে ডান পাশে বাম পাশেরটা। কিন্তু আমার ডান পাশের গুলা ঠিক নাই। তাই না? আমি সেন্ট্রোমিয়ার পিছনে দেখেছি। আমার সেন্ট্রোমিয়ার মুখ করে থাকবে পোলের দিকে। পোল মানে কি? মেরুর দিকে। বুঝছো আপনি? জি ম্যাম। আশা জি ম্যাম। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। এটা তাহলে আমার ভুল ছিল। এটাও কিন্তু তোমরা একটু মনে রাখবা। আর তেমন কোনো কোয়েশ্চেন এখান থেকে করতে চাচ্ছি না আমি। আমি মিয়োসিসে চলে যাই। মিয়োসিস এর সবচেয়ে ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে আমার মেইনলি ক্রোমোজোম নাম্বারটাকে ঠিক রাখা। মানে হচ্ছে যৌন জননে সাহায্য করা। যদি জীবকোষে প্রতিটি ক্রোমোজোম ২ টা করে থাকে তাহলে তাকে আমরা ডিপ্লয়েড সেট বলি। মানুষের ডিপ্লয়েড কারণ মানুষের প্রতি কোষে ২ টি করে ২৩ জোড়া আছে। এই ২৩ জোড়া ক্রোমোজোমের ২৩ টি এসেছে পুংজনন থেকে, বাকি ২৩ টি এসেছে মায়ের স্ত্রীজনন কোষ থেকে। কাজে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানুষের অন্যান্য কোষ থেকে এই পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষগুলো একটু আলাদা। কারণ এখানে ২৩ জোড়ার বদলে তার অর্ধেক ২৩ টি করে ক্রোমোজোম রয়েছে তাই এগুলাকে আমি হ্যাপ্লয়েড বলি। তাহলে হ্যাপ্লয়েড কোনটা? জনন কোষগুলা। কারণ তাদেরকে আমার অর্ধেক করে নিতে হবে যাতে জাইগোট ডিপ্লয়েড হয়। রাইট? জি ম্যাম। আচ্ছা, আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করার সময় দেখেছি অপত্য কোষগুলো হুবহু মাতৃকোষের অনুরূপ হয়। কাজেই মাইটোসিস কোষ বিভাজন দিয়ে আমরা কখনোই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পাবো না। ওখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডই পাবা, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই পাবা। এর জন্য আমাদের এক বিশেষ ধরনের কোষ বিভাজন দরকার। এটাই হচ্ছে মিয়োসিস। মিয়োসিস মানে হচ্ছে হ্রাস পায়, হ্যাঁ? এই ডিপ্লয়েড মাতৃকোষে মিয়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের আগে মাইটোসিসের মতোই কোষচক্রের ইন্টারফেজ পর্যায় দিয়ে যায়। একইভাবে চক্রের এস বা প্রতিলিপন পর্যায়ে এর প্রতিটি ক্রোমোজোম তার আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। ঠিক আছে? এগুলা সব আগের মতো। তাহলে মিয়োসিসটা কেন ইম্পোর্টেন্ট দেখো আমার জনন মাতৃকোষ তৈরি করার সময় আমার বডিতে টুয়াইজেন আছে আরেক ধরো একটা মা এটা মায়ের বডিতে টুয়াইজেন বাবার বডিতে টুয়াইজেন মিয়োসিস হয়ে ডিম্বাণু হবে শুক্রাণু হবে এএনএন হ্যাপ্লয়েড ২ টা মিলে জাইগোট হবে যেটা আবার ডিপ্লয়েড। তাহলে দেখো তো মা আর বাবার সাথে জাইগোটের এক্সাক্টলি সেম বা বংশ পরম্পরা একটা মিল আছে এবং সে অবশ্যই মানুষ হবে যেহেতু সেম আছে। সো এটার জন্য আমরা মিয়োসিস করে থাকি। এরপর আসো আমরা একটু দেখি মিয়োসিস কোষ বিভাজনের ধাপ কি? কেউ আমাকে আমরা হয়তো একটু পড়েছিলাম। মিয়োসিস কোষ বিভাজন একটা থেকে টোটাল কয়টা হতে পারে বলো তো? একটা সেল থেকে বা একটা কোষ থেকে ম্যাম 4টা। ৪ টা হতে পারে। ঠিক আছে? একটা কোষ থেকে ৪ টা হতে পারে। ভেরি গুড। এখনো সেই ৪ টা যে হতে পারে এটাকে আমরা ২ টা প্রসেসে ভাগ করব। হ্যাঁ? তাহলে দেখো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমি ২ টা ভাগে ভাগ করব। ২ টা প্রধান পর্যায়ে। একটা হচ্ছে মিয়োসিস 1 আরেকটা হচ্ছে মিয়োসিস 2 ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, ১ম মিয়োসিস 1 পর্যায়ে প্রতিটি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে ২ টি কোষ তৈরি হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ। তাহলে মিয়োসিস 1 টা একটু ডিফারেন্ট আর মিয়োসিস 2 টা এক্সাক্টলি মাইটোসিস। ঠিক আছে? তাহলে কিভাবে হয়? ১ম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে ২ টি করে সর্বমোট ৪ টি অপত্য কোষের সৃষ্টি করে। মিয়োসিস 1 এর মধ্যে যে স্টেপ গুলা আছে বা পর্যায়গুলো আছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এখন কিন্তু সাইটোকাইনেসিস হবে না। এই ৪ টা নিয়ে সে মিয়োসিস 2 তে প্রবেশ করবে। তারপরে সে প্রোফেজ 2 করবে, মেটাফেজ 2 করবে, অ্যানাফেজ 2 করবে, টেলোফেজ 2 করবে। এভাবে টোটাল ২ টা ভাগে হবে মিয়োসিস 1, মিয়োসিস 2। তাহলে আসো এখানে ১ জোড়া ক্রোমোজোম দিয়ে তারা শুরু করছে। সংবলিত একটি ডিপ্লয়েড কোষের মিয়োসিস 1, মিয়োসিস 2 এর বিভিন্ন পর্যায়ে দেখানো হয়েছে। মানুষের বেলায় ১ জোড়ার পরিবর্তে কয় জোড়া থাকে? ২৩ জোড়া থাকে।
মেয়োসিস প্রক্রিয়া শুরু হওয়ার আগে কোষচক্রের ইন্টারফেজ পর্যায়ে ডিপ্লয়েড কোষের একই ধরনের ক্রোমোজোম দুটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। আচ্ছা, দেখো তো কয়টা ক্রোমোজোম দেখিয়েছে এখানে? নীল, একটা গাঢ় নীল ডার্ক আর একটা হালকা। টোটাল কয়টা ক্রোমোজোম দেখিয়েছে? দুইটা। ২ টা, মানে ১ জোড়া। আচ্ছা, ইন্টারফেজে সে ডাবল করে নিছে, হ্যাঁ? মানে হচ্ছে প্রতিলিপি তৈরি করে নিছে। তাহলে এখন সে ২ টা ৪ টা হয়ে গেছে, রাইট? ইয়েস জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এবার আসো প্রোফেজ 1। প্রোফেজ 1 এ কি হবে? ক্রোমোজোম গুলা নিজের মধ্যে জোড় বাঁধবে, পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় হবে, ক্রসিং ওভার হবে। এটা কি জিনিস? এটা একটু পরে বলতেছি, হ্যাঁ? ক্রসিং ওভারটা। প্রোফেজ 1 শেষ। মেটাফেজ 1 জানো, সে আবার ওই যে বিষুবীয় অঞ্চলে, যেটাকে আমরা বলি মেটাস্টেসিস, হ্যাঁ? বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে। ঠিক মাঝখানে ওই স্পিন্ডল যন্ত্রের। অ্যানাফেজ 1 এ কি হবে তুমি জানো, ক্রোমোজোম গুলা ২ মেরুর দিকে আকর্ষিত হবে। টেলোফেজ 1 ও সাইটোকাইনেসিস এ কি হবে? কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে, সাইটোকাইনেসিসটা আসলে এখনো হয়নি। একটু টেলোফেজ 1 শেষ হওয়ার পর সাইটোকাইনেসিস হয়। আমি বলছিলাম সাইটোকাইনেসিস হবে না, সরি। এখানে সাইটোকাইনেসিস হবে, দেন সে মিয়োসিস 2 তে প্রবেশ করবে। মিয়োসিস 2 তে ১ম এ প্রোফেজ 2 হবে। প্রোফেজ 2 কি ২ টি অপত্য কোষ বিভক্ত হয়ে যাবে। মেটাফেজ 2 তে সবাই মাঝখানে চলে আসবে। অ্যানাফেজ 2 তে ক্রোমোজোম গুলো ২ মেরুর দিকে আকর্ষিত হবে। টেলোফেজ 2 তে সাইটোকাইনেসিস হবে, টেলোফেজ 2 হবে এবং লাস্টে সাইটোকাইনেসিস হয়ে টোটাল ৪ টা কোষ হয়ে যাবে। তাহলে আমাকে একটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন বলতে হবে। সেটা হচ্ছে অ্যানাফেজ 2, অ্যানাফেজ 1। তোমরা কি আমাকে বলতে পারবা এই ২ টার মধ্যে পার্থক্যটা কি? এটাই আসলে মেয়োসিস 1 আর মেয়োসিস 2 এর মধ্যে পার্থক্য। কে বলতে পারবে আমাকে অ্যানাফেজ 1 এবং অ্যানাফেজ 2 এর মধ্যে কি পার্থক্য আছে? চিত্র দেখে বলো, বই দেখে বলো। হ্যাঁ, বলো। ম্যাম হুম, এগুলোতে ক্রোমোজোমের পার্থক্য আছে। কি আছে? ক্রোমোজোমের পার্থক্য, ক্রোমোজোম গুলো এইটাতে দুইটো মানে এক্স বরাবর আছে আর এগুলোতে আলাদা আলাদা। ম্যাম বলতে পারি? অনেকটুকু কাছাকাছি গেছো। হ্যাঁ, ম্যাম বলো। হচ্ছে আচ্ছা, ম্যাম আমি বলি। অ্যানাফেজ 1 এ হচ্ছে ক্রোমোজোম গুলো ২ মেরুর দিকে আকর্ষিত হয়, আর অ্যানাফেজ 2 হচ্ছে ক্রোমাটিড গুলো ২ মেরুর দিকে আকর্ষিত হয়। আচ্ছা, অনেক কাছাকাছি গেছো। হ্যাঁ, রাজ বলো। কিন্তু অ্যান্সারে যাওনি তোমরা। আরশাদ অনেক কাছে ছিল। হ্যাঁ, রাজ বলো। শুনতে পাচ্ছ রাজ? আচ্ছা, আমি বলে দেই। রাজ মনে হয় শুনতে পাচ্ছে না। আমি ওকে শুনতে পাচ্ছি না। মেটাফেজ 1 এ চেক করো। আমার ক্রোমোজোম কিন্তু ২ টাই আছে, তাই না? জি ম্যাম। আচ্ছা। আমার শুরু থেকে শুরু করো। প্রোফেজ 1, হ্যাঁ? ভালো করে খেয়াল করো। প্রোফেজ 1 এর ক্রোমোজোম গুলো নিজেদের মধ্যে জোড় বাঁধছে, পরস্পরের মধ্যে এটা আচ্ছা। টোটাল ক্রোমোজোম কয়টা ছিল? আমি প্রোফেজ 1 দেখছি। আমি ইন্টারফেস দেখার কোনো দরকার নেই। প্রোফেজ 1 এ কয়টা ছিল টোটাল ক্রোমোজোম? ম্যাম ৪ টা। না, ৪ টা বলবো না। ২ কয়টা টা। ছিল ম্যাম বলো তো? ২ টা। হ্যাঁ। তাহলে প্রোফেজ 1 এ আমার ক্রোমোজোম ছিল ২ টা। অ্যানাফেজ 1 এ কয়টা? ম্যাম দুইটাই। ২ টাই। এবং দেখো তো অপত্য যে ২ টা কোষ তৈরি হলো, যারা প্রোফেজ 2 তে প্রবেশ করছে, সে অপত্য কোষে কয়টা করে ক্রোমোজোম আছে? ম্যাম একটাতে দুইটা করে আছে। না, না। এটা কি ২ টা? এটাকে কি ২ সর্বমোট টা ৪ ক্রোমোজোম টা। বলবা? এটাকে না কয়টা ম্যাম, ক্রোমোজোম বলে? এটা তো একটা ক্রোমোজোম। তোমরা ২ ১ টা টা। বলছো কেন? এখানে কয়টা ক্রোমোজোম এঁকেছি আমি? ১ টা। ১ টা। আরশাদ, বুঝতে পারছো? জি এটা ম্যাম। কয়টা ক্রোমোজোম? তুমি এই যে টেলোফেজ এর এটা দেখবা না। এটা তোমাদের বই একটু মাথাটা খারাপ করে দিছে। এর জন্য এরকম দেখাচ্ছে। তুমি দেখো তাহলে প্রোফেজ 1 এ ২ টা ছিল, অ্যানাফেজ পর্যন্ত ২ টা ছিল। টেলোফেজ বা সাইটোকাইনেসিস হওয়ার পর যখন ২ টা সেলকে আমি আলাদা করে দিব, ওকে একটা দিব, ওকে একটা দিব। এখন আমার প্রতিটা কোষে কয়টা করে ক্রোমোজোম আছে? ১ টা। ১ টা। তাহলে মিয়োসিস 1 শেষে তোমার যে অপত্য ২ টা কোষ তৈরি হলো, সেই ২ টা কোষে ক্রোমোজোমের নাম্বার কি মাতৃকোষের মতোই আছে নাকি পরিবর্তন হইছে? না, পরিবর্তন হইছে। হচ্ছে পরিবর্তন ১ম হয়েছে। অ্যানাফেজ 1 এ ছিল ২ টা, তারপরেরটাতে আছে ১ টা।
আচ্ছা ওইটা হ্যাঁ, ঠিক আছে এবার তোমার আনসার। কিন্তু আমাকে এইটুকু শুধু বলো যে মিয়োসিস 1 শেষ হওয়ার পর তোমার ক্রোমোজোম নাম্বার কি কমে গেছে নাকি সেইম আছে নাকি বেড়ে গেছে প্রতি কোষে? আহ হচ্ছে যদি আমরা এখানে 2টা কোষ মিলে ধরি না, তাহলে না, না, হচ্ছে একটা করে ধরবা। প্রতি তাহলে কোষে কমে গেছে। কমে গেছে। এটুকু কি বুঝছো? জি ম্যাম। হ্যাঁ, কমে কত হইছে? ডিপ্লয়েড যদি থাকে এখন কত হয়ে গেছে? আগে ২ টা ছিল এখন একটা হইছে কমে গেছে। তাহলে কি একটা বলবা? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হয়ে গেছে। এবার আসো ওয়েট করো। এবার আসো প্রোফেজ 2 স্টার্ট করছে মানে মিয়োসিস 1 শেষ। এখন সে মিয়োসিস 2 শুরু করছে। মিয়োসিস 2 তে প্রতিটা কোষে ক্রোমোজোম আছে কয়টা? একটা একটা। দেখো তো ওদের লাস্টে যে তৈরি করছো সেই প্রতিটা কোষে কয়টা করে ক্রোমোজোম আছে? ম্যাম একটা। একটা একটা। তাহলে এটা কি এক্স্যাক্টলি মাইটোসিসের মতো হয়েছে? আমার ক্রোমোজোম নাম্বারের কোনো চেঞ্জ হয় নাই? না, এটা মাইটোসিসের মতো না। আচ্ছা, আমি কিন্তু চিত্র দেখতে পারিনি, শুধু নাম্বার অফ ক্রোমোজোম দেখি। চলো মাইটোসিসে যাই। প্রোফেজে ক্রোমোজোম ছিল 3টা, রাইট? কিন্তু মাইটোসিস। এবার দেখো এই 3টা এই পাশে যে একটা কোষ নিউক্লিয়াস তৈরি করবে, এই 3টা এক পাশে যে একটা নিউক্লিয়াস তৈরি করবে। এখানে তো প্যাঁচায় করে দেখাইছে কিন্তু এখানেও আসলে কয়টা করে আছে? 3টা করে আছে। তোমরা চাইলে লিখে রাখতে পারো। এক্স্যাক্টলি এটাই আছে। ঠিক আছে? তোমরা কি বুঝতেছো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে বলো তো অপত্য কোষে এক্স্যাক্টলি মাতৃকোষের মতো ক্রোমোজোম নাম্বার না? জি। হ্যাঁ, তাহলে অপত্য কোষে যদি এক্স্যাক্টলি মাতৃকোষের মতো ক্রোমোজোম নাম্বার হয় সেটাকে আমরা মাইটোসিস বলি। তাহলে আমি 1 দিয়ে শুরু করছি, আমার অপত্য কোষগুলো 1 আছে। তাহলে এটা কি মাইটোসিসের মতো নাকি মাইটোসিসের মতো না? মাইটোসিসের মতো না, কারণ কেন? মাইটোসিস হচ্ছে মাতৃকোষে যখন মাতৃকোষে হচ্ছে 3টা হচ্ছে থাকে, আবার হুম। এদিকে যখন কোষ বিভাজন হয় তখন সেখানেও 3টা থাকে, কিন্তু এখানে হচ্ছে প্রথমে আহ থাকে, তারপরে প্রথমে 2টা থাকে, তারপরে হচ্ছে না, একটা। 2টা না। বুঝছো? এটা কয়টা? এটা কয়টা? ও এখানে মানে কয়টা? মিওসিস মিওসিস একে হচ্ছে না, একটা, না, মিওসিস 1 না। হ্যাঁ, ভেরি না গুড। দুই মিওসিস দুই 2 বলেছি। মিওসিস 2 তে কয়টা ক্রোমোজোম আছে? একটা, একটা। আর শেষে কয়টা আছে? শেষে একটা। একটা। তাহলে মিওসিস 2 টা কি মাইটোসিসের মতো? হ্যাঁ। আচ্ছা, মানতে চাচ্ছি না, না? বাকি 2 জন বলো। ইয়েস ম্যাম। ইয়েস, এটা কিন্তু ওরাও বলে দিছিল যে মিওসিস 1 এ আমার কি হয় দেখো। মিওসিস 1 এ কমে যায় আর ওরা এটা বলেছিল দ্বিতীয় বিভাজনটি মানে মিওসিস 2 টা এক্স্যাক্টলি মাইটোসিসের মতো। তাহলে মিওসিস 1 এ প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে 2টি কোষ তৈরি হয়। দ্বিতীয় বিভাজনে কি হয়? আচ্ছা দেখো, তোমাদেরকে আমি বলছিলাম 2টার মধ্যে পার্থক্য বলো। আরো বড় ইম্পর্টেন্ট বা বড় পার্থক্য তুমি মিস করছো। সেটা হচ্ছে অ্যানাফেজে আমরা জানি ক্রোমোজোমের ডিভিশন হয়, তাই না? মানে বিভাজন হয়, রাইট? জি। দেখো তো অ্যানাফেজ 1 অ্যানাফেজ 2 কোনটাতে ক্রোমোজোমের ডিভিশন হয়েছে মানে বিভাজন হয়েছে? চিত্র দেখে বলবো আর কি। চিত্র না দেখে অ্যানাফেজ টু। বুঝতে পারো। অ্যানাফেজ 2 তে তোমরা কি ক্লিয়ার? জি ম্যাম। খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোনটাতে আমার ক্রোমোজোমের বিভাজন হয়েছে? কিন্তু ম্যাম হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, হ্যাঁ, বলো। অ্যানাফেজ টুতে কি ক্রোমাটিড হচ্ছে 2 মেরুর দিকে আকর্ষিত হয়? অ্যানাফেজ 2 তে হ্যাঁ, হ্যাঁ, ক্রোমাটিড না। আচ্ছা হ্যাঁ, এটাকে হ্যাঁ, ভেরি গুড। তুমি এটাকে ক্রোমাটিড বলতে পারো। কিন্তু এখন যেহেতু ও দেখো জাস্ট একটা সুতার মতো আছে মানে একটা দাগ একটু মোটা করে আছে এটাকে তুমি ক্রোমোজোম বলো। ক্রোমাটিড কখন বলবা? ও যখন ক্রোমোজোমটাই 2টা পার্ট হয়ে যায়। এই যে মনে করো এই যে যদি জাস্ট একদম সুতার মতো পেঁচানো থাকে যে এরকম এটাকে ক্রোমাটিন বলছে, তাই না? যদি একটু মোটা হয় তাহলে ক্রোমোজোম বলছি, রাইট? এই ক্রোমোজোমের 2টা অংশ যদি ডিভাইড হয়ে যায় বিভক্ত হয়ে যায় একটা ক্রোমোজোমে, হ্যাঁ, একটা ক্রোমোজোমে যদি এভাবে বিভক্ত হয়ে যায় তাহলে সেটাকে ক্রোমাটিড বলবো। ক্লিয়ার আপনি?
জি ম্যাম। হ্যাঁ, তাহলে ক্রোমাটিড বিভক্ত হয়ে যেটা হয়েছে, যেমন এদেরকে তুমি ক্রোমাটিড বলতে পারবা, কিন্তু যেটা এই যে এটাকেও ক্রোমাটিড বলতে পারবা, এটাকেও ক্রোমাটিড বলতে পারবা, কিন্তু যেটা তৈরি হয়েছে সেটা কি ক্রোমাটিড না ক্রোমোজোম? ক্রোমোজোম। তাহলে কি বইয়ে ক্রোমোজোম। ভুল আছে? আচ্ছা, দেখো তো ওরা কি লিখেছে, ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে আকর্ষিত না হয়। ম্যাম, পৃষ্ঠা 50-এ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার যাই। ক্রোমাটিড গুলো, হ্যাঁ এটা একটু ঝামেলা হয়েছে। আবার যদি বলো যে কেন এটা ক্রোমাটিড লিখেছে, দেখো আগের কথাতেই তো ওরা বলে দিছে মেটাফেজ টুতে অপত্য কোষের ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। হ্যাঁ, তখন কিন্তু তারা ক্রোমোজোম বলেছে। আমরা জানি অ্যানাফেজ টুতে কি হয়, ক্রোমোজোম গুলা বিভক্ত হয়ে যায়। আচ্ছা, ওদের অনেক ঝামেলাই আছে তোমাদের বইয়ে। এটা ঝামেলা বলতে কি, ওরা ক্রোমোজোম ক্রোমাটিড ইন্টারচেঞ্জ করে লিখছে, মানে ওরা যাকেই ক্রোমোজোম বলছে তাকেই ক্রোমাটিড বলছে, তাই না? জি। ম্যাম ওরা ওরা বেশি কিন্তু, ভালো বুঝি না, আরেকবার বলো। না ম্যাম, আচ্ছা আমি বুঝতে পারছি না, আরেকবার একটু বলো, আমি শুনতে পাইনি। না ম্যাম কিছু না, বলতে ভুলে মাইকে চাপ পড়ে গেছিল। তো দেখো এখানে কি হয়েছে, অপত্য কোষে ক্রোমোজোম, মানে ওরা এখানেও ক্রোমোজোম লিখছে, আবার দেখো এখানে ক্রোমোজোম লিখছে, ক্রোমাটিড লিখছে, আবার এই যে এখানে ক্রোমাটিড লিখছে। সো ওরা আসলে দুইটা ইন্টারচেঞ্জ করে লিখছে, তোমাদের এত পার্থক্য করে দেখানো লাগবে না, এটা তো আমরা জানি। ওরা তোমাদেরকে এত কিছু শেখায় না, তোমরা মাত্র ক্লাস এইটে, তো এটা তোমাদের মেবি ইন্টারে বা কলেজে পড়ার কথা। হ্যাঁ, তো তুমি যদি বলো আপু আমি তাহলে ক্রোমাটিড কি লিখতে পারবো, হ্যাঁ লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ওরা তোমাকে কখনো জিজ্ঞেস করবে না যে এটা কি ক্রোমাটিড নাকি ক্রোমোজোম, মানে এই ডিফারেন্সটা ওরা তো তোমাকে শিখায় নাই। তোমার বইয়েটা আছে বলো তো? নাই কিন্তু। না। হ্যাঁ, এর জন্য দেখো ওরা কত ছোট করে লিখেছে। So আমরা এত ইয়াটা চিন্তা করব না। বাট যদি বলো যে আপু এটা কি ক্রোমোজোম, হ্যাঁ এটা ক্রোমোজোম, কিন্তু ওরা তো এটাকেও ক্রোমোজোম লিখছে, এটা কিন্তু ক্রোমাটিড বলতে পারি। এখন পুরাটাকে তো আমি ক্রোমোজোম বলতেই পারি, এটা কিন্তু মনে রাখবা। ও ক্রোমোজোম, ও ক্রোমোজোম, ও ক্রোমোজোম, কিন্তু এটাকে ক্রোমাটিন সুতার মতো আছে তাই ক্রোমাটিন বলি। ও নরমালি ক্রোমোজোমের মতো আছে তাই ক্রোমোজোম বলি। ও ভাগ হয়ে গেছে, এটাকে যেন কি বলে, ক্রোমাটিড বলে, মানে সুতার মতো দুইটা ভাগ হয়ে গেছে। এটাকে আমরা অনেক সময় ক্রোমাটিড সিস্টারও বলি। দুইজন একই রকম ভাবে দেখতে, এর জন্য। সো তুমি আসলে ওরা ওভারঅল সবাইকেই তুমি কিন্তু ক্রোমোজোম বলতে পারবা, ঠিক আছে? মানে হচ্ছে অনেকটা বাংলাদেশি আর বাংলাদেশের মধ্যে বাঙালি, চাকমা, মারমা এরকম। এরকম মানে একটু আলাদা করে দিছে, কিন্তু সবাই তো বাংলাদেশি, রাইট? হ্যাঁ। হ্যাঁ এরকম, তার মানে সবাই ক্রোমোজোম না, জাস্ট তার কেউ মোটা হয়ে গেছে, কেউ চিকন হয়ে গেছে, কেউ দুইটা হয়ে গেছে, এরকম আর কি তার নাম। That's it. তো এখন আসলে আমরা আস্তে আস্তে দেখি, একটু একটু করে দেখি। এই ইন্টারফেসের এটা দেখবা না, এটা তোমার মাথাটা নষ্ট করে দেবে। ফার্স্ট হচ্ছে প্রোফেজ ওয়ান দেখা, একটা ব্লু ছিল, একটা হালকা, একটা মানে ইন্ডিগো বা গাঢ় নীল ছিল, একটা হালকা ব্লু ছিল। এখন একটা কথা বলছে তারা, যে প্রোফেজ ওয়ানে তাদের মধ্যে ক্রসিং ওভার হয়েছে। তোমরা কি জানো ক্রসিং ওভার মানে কি? না ম্যাম আপনি বলতে না চাইছিলেন। ম্যাম। আচ্ছা ঠিক আছে, আসো আমরা একটু, এটা একটা অনেক বড় একটা ব্যাপার, এটা আমাদের সময় আমরা যখন এইটে ছিলাম আমাদের এটা ছিল না, তোমাদের এটা অ্যাড করছে। তাহলে আসো ক্রসিং ওভার মানে কি। আচ্ছা আমরা জানি যৌন জননের ক্ষেত্রে মিয়োসিস হচ্ছে জনন কোষ তৈরির সময়, রাইট? জি। এখন তুমি বলো তো, আমরা যদি নর্মালি চিন্তা করি, যেমন একটা বিড়ালের কথাই চিন্তা করি, হ্যাঁ সেই বিড়ালটার যখন যৌন জনন হচ্ছে, তার যখন ছোট ছোট ছানা হবে বিড়ালে, তো বিড়ালের মা যে ছিল, মানে মা বিড়ালটা যে ছিল, সে মনে করো ব্ল্যাক কালার ছিল। হুম, ব্ল্যাক বা অ্যাশ কালার এরকম তো দেখা যায়। আর মনে করো বাবা যে বিড়ালটা ছিল, আচ্ছা ঠিক আছে অ্যাশই দেই বাবাকে, হ্যাঁ ও ছিল ব্ল্যাক আর উনি ছিল অ্যাশ। তাহলে বাবা বিড়ালটা ছিল অ্যাশ, ধরে নাও, হ্যাঁ। তো তখন তুমি দেখবে যে তার মধ্যে যে ছানাগুলা তৈরি হবে, মানে বিড়াল ছানা, তাই তো, তাদের থেকে সেই বিড়াল ছানাগুলার মধ্যে কি হবে বলতো? দেখা যাবে কেউ ব্ল্যাক এর মধ্যে হালকা হালকা অ্যাশ পেয়েছে, কেউ অ্যাশ এর মধ্যে কিছু ছোপ ছোপ পেয়েছে। মানে তাদের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স এর কি হবে বলতো, এক্সচেঞ্জ ম্যাম হবে। তাই না, এক্সচেঞ্জ হবে না, পরিবর্তন হবে না? যেমন আরো জি ভালো ম্যাম। একটা এক্সাম্পল দেই, হ্যাঁ আমার বাসায় একটা, ধরো আম গাছ আছে, সেই আম গাছটার আম অনেক টক। তোমার বাসায় ধরো তোমার বাসায় একটা আম গাছ আছে, সেই আম গাছের আম অনেক মিষ্টি। আমি এখন কি করলাম,
তোমার আমের মুকুল, আমার গাছের আমের মুকুল এই ২ জনের মধ্যে প্রপাগেশন বা হচ্ছে আ এই যৌন জনন করানোর ট্রাই করল। ওর আ ফুল এনে বা গর্ভমুণ্ড অণু কি বলে পরাগরেণু এনে গর্ভমুণ্ডে ফেলে দিলাম। এটা করা যায়, হ্যাঁ? তো এই ২ টা থেকে যে আমটা তৈরি হবে বা যে আম গাছটা হবে, তুমি দেখবা তাদের নতুন যে আম গাছটা হইছে না, তার আম হচ্ছে বেশি টকও না, আবার বেশি মিষ্টিও না। তার মানে তার আম গাছের আমটা আমার মতও না, তোমার আম গাছের আমের মতও না। তাহলে কি ম্যাম ২ ডিফারেন্ট টার একটা ক্যারাক্টার হলো না? জি ম্যাম। হ্যাঁ, এই যে আরশাদ বলছিল ২ জনেরই একটা কম্বিনেশন হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলি জানো? বৈচিত্র্যতা। তুমি বলো তো আমাদের পৃথিবীতে কি বৈচিত্র্যতা আছে? জি, জি অনেক ম্যাম। আছে। অনেক বৈচিত্র্যতা আছে। যেমন ধরো বাবা-মা একজন লম্বা, একজন শর্ট, হ্যাঁ? তাদের বাচ্চা-কাচ্চা কিন্তু লম্বাও আছে, শর্টও আছে। তার বাচ্চা-কাচ্চা এমনও আছে মা-বাবার থেকে অনেক লম্বা হয়ে গেছে। আবার তাদের বাচ্চা-কাচ্চা এমনও হইতে পারে মা ধরো শর্ট, মায়ের থেকেও সে শর্ট হয়ে গেছে। আবার ধরো ব্লাড গ্রুপের কথা আমরা চিন্তা করতে পারি, চুলের কথা চিন্তা করতে পারি। একেকজনের চুলের কালার একেক রকম, চুলের টাইপ একেক রকম। ধরো বাবা-মা ২ জনের চুলই হচ্ছে স্ট্রেইট কিন্তু বাচ্চার চুল একদম কোঁকড়ানো হইছে। এখন এটা নিয়ে কি কোনো তারপর বর্ণ, কনফিউশন থাকবে? হুম? তারপর হচ্ছে মানে শরীর বর্ণ অনেকে হ্যাঁ, হচ্ছে। বর্ণ হতে পারে, শেপ হতে পারে। ভেরি গুড। তো এখন আমি কি বলব যে না এটা তো হওয়ার কথা ছিল না। তোমার বাবা-মা এরকম, তোমার তো ঠিক এরকমই হওয়ার কথা। এরকম কিন্তু না। এটা একটা বৈচিত্র্যতা বা ভ্যারিয়েন্ট তৈরি করে। এটা আল্লাহ তাআলাই অনেক আগে থেকেই করে দিছে। এর জন্যই তোমার যত বৈচিত্র্য তৈরি হচ্ছে। আর বৈচিত্র্য তৈরি হলে কি হয় বলো তো? অভিযোজন ক্ষমতা বাড়ে। মানে হচ্ছে আমি পৃথিবীর সাথে খাপ খাইয়ে নিতে পারি। ধরো অনেক পুরান আমলের ধরো এখন ১০০-১১০ বছর হয়ে গেছে যে মানুষগুলা দাদা-দাদিরা আছে। তাদের দেখবা যে এত গরম তারা সহ্য করতে পারতেছে না, এত সাউন্ড তারা সহ্য করতে পারতেছে না। তাই না? কিন্তু এখনকার ছোট, ছোট বাচ্চাদের যারা জন্ম হচ্ছে তারা কিন্তু এই গরমে সহ্য করতে পারতেছে। কেন? কারণ তারা আস্তে, আস্তে মানায় নিতেছে। তো যার মধ্যে ভ্যারিয়েশন বেশি হবে, তার বৈচিত্র্যতা বেশি হবে, সে তত বেশি অভিযোজনক্ষম হবে। ক্লিয়ার এতটুকু? মানে কি বিবর্তন? আম নট বিবর্তন বাট অনেকটা কাছাকাছি। অভিযোজন মানে অভিযোজন। কি? বিবর্তন মানে কি? না ম্যাম, অভিযোজন। ও আচ্ছা, অভিযোজন মানে হচ্ছে কি খাপ খাওয়ানো। আমরা কি এই ওয়ার্ডটা কখনো শুনেছি? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ। খাপ খাওয়ানো ভেরি গুড। তো খাপ খাওয়ানো বলতে যেমন তোমরা যদি আমাকে বলো যে একটা এক্সাম্পল দিতে যে খাপ খাওয়াইছে কিভাবে তাহলে? তাহলে কি দেয়া যায় চিন্তা করি। ম্যাম আপনি ডাইনোসরের উদাহরণ দিতে পারেন। ভেরি গুড। ডাইনোসর কিন্তু এখন এক্সটিংক্ট হয়ে গেছে। মানে সে আর নাই। পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কেন? কারণ সেই ডায়নোসরের মধ্যে কোনো বৈচিত্র্যতা আর ছিল না শেষমেশ। মানে তার মানে সবগুলা ডায়নোসরই একই রকম ছিল। সবগুলা ডায়নোসর যদি একই রকম থাকে, একই রকম বলতে কি বোঝায়? ক্রোমোজোমের ডিএনএ গুলা সেইম ছিল, জিন গুলা সেইম ছিল। একজনের মনে করো ঝড় আসলে তারা মারা গেছে। তো দেখা গেছে ওই প্রজাতির সবাই মারা গেছে। কেউ সেই প্রকৃতির সাথে টিকে থাকতে পারে নাই। সারভাইভাল ফর দ্য ফিটেস্ট বলি আমরা, তাই না? যে সবচেয়ে ফিট সে বেঁচে থাকবে। তো আমার ভ্যারিয়েশন লাগবে। ভ্যারিয়েশন ছাড়া সে থাকতে পারবে না। আবার তুমি যদি বলো যে আচ্ছা আপু ভ্যারিয়েশন যদি না হয় তাহলে কি হবে? হ্যাঁ, হইতেই পারে। যেমন ধরো আমি ২ টা ইঁদুর নিলাম, হ্যাঁ? সেই ২ টা ইঁদুর বায়োলজিক্যালি ভাই-বোন। নরমালি ইঁদুরের তো আর ভাই-বোন টাই-বোন কিছু নাই। মানে হচ্ছে তারা একই মায়ের থেকে হইছে। একই মা ইঁদুর থেকে হইছে। এখন সেই ২ টা ইঁদুরের মধ্যে যদি আমি ক্রসিং করাই মানে হচ্ছে ফার্টিলাইজেশন করাই মানে তাদের মধ্যে যদি আমি যৌন জনন করাই যেটা অবশ্যই মানুষের বেলায় সম্ভব না ভাই-বোনের মধ্যে। সো এটা যদি আমি ইঁদুরের মধ্যে করাই, তখন তুমি বলো তো ২ টা ইঁদুরের আ ডিএনএ বা জিন সব একই রকম না? কারণ তারা একই মায়ের পেটে থেকে হইছে, রাইট? একই ইঁদুর থেকে হইছে। জি, হ্যাঁ, তো ওই ২ টা ইঁদুরের থেকে নতুন যে ইঁদুরটা হবে বলো তো তার মধ্যে কি বেশি ভ্যারিয়েশন আসবে নাকি কম ভ্যারিয়েশন আসবে? কম ভ্যারিয়েশন আসবে। কম ভ্যারিয়েশন আসবে। সে হচ্ছে মনে করো খুব অসুস্থ থাকবে তুমি দেখবা। ওই ইঁদুরগুলা ঠিকমতো বাঁচবে না। একটু গরম পড়ছে বা বেশি ঠান্ডা পড়ছে মারা যায়। এটা কিন্তু হয়। এটা তুমি এরকম অনেক রিজন হয়তো পাবা। যেমন দেখবা অনেক সময় ধরো ২ দেশের কেউ বিয়ে করছে, হ্যাঁ? বা ২ আবহাওয়ার ২ জন বিয়ে করছে সাপোজ। একজন হয়তো এরকম আমাদের মতো উষ্ণ আবহাওয়ায় আছে, আরেকজন হয়তো খুবই
ঠান্ডা আবহাওয়ায় আছে। সো তাদের মধ্যে যখন তাদের যে বেবি হবে বা কি প্রজননের ফলে যেটা হবে, সো সেই বেবিটার দেখা যাবে ভ্যারিয়েশন অনেক বেশি। তার কোনো সমস্যা হচ্ছে না। সে গরমের দেশেও মানায় নিতে পারতেছে, সে শীতের দেশেও মানায় নিতে পারতেছে। কিন্তু হয়তো বাবা-মার সমস্যা হবে। বাবাকে তুমি হুট করে তুলে এনে একটা গরম দেশে নিয়ে গেছো, ও দেখবা অসুস্থ হয়ে গেছে। ঠিকমতো হয়তো সময় লাগতেছে। খাপ খাওয়াইতে একটু দেরি হচ্ছে। সো ভ্যারিয়েশন মানে কি? তোমার কিছু বৈশিষ্ট্য আমার মধ্যে আসবে, আমার কিছু বৈশিষ্ট্য ওই বাবার মধ্যে যাবে। এর কারণে কি হবে? নতুন একটা বৈশিষ্ট্যের আবির্ভাব হবে এবং সেই নতুন বৈশিষ্ট্য একটা উন্নত বৈশিষ্ট্য হতে পারে, রাইট? জি ম্যাম। হ্যাঁ, যেমন তুমি বেগুনের কথা চিন্তা করো। আগে বেগুন কি হতো বলতো? পোকা ধরে যেত। পোকা সব বেগুন নষ্ট করে ফেলতো ফসল, হ্যাঁ? তো এখন কৃষকরা কি করছে? বিটি বেগুন বা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু বেগুন আবিষ্কার করছে। কিরকম? তারা দেখছে একটা বেগুন গাছে কোনো পোকা ধরে না। বা বেগুনের যে পোকা ধরে সেই পোকার জন্য যে জিনটা দেয় সেটাকে কেটে ফেলে দিছে সাপোজ। এখন তাদের মধ্যে একটা ভ্যারিয়েশন আসছে। এখনো সেই বেগুনে পোকা ধরে না। তো এইভাবে ভ্যারিয়েন্ট যত আনবা তুমি তত বেশি সেটা কি হবে? বৈচিত্র্যময় হবে আর কিছুই না। সো অনেক সময় দেখা যাবে এমন কিছু ক্যারেক্টার যেটা আমারই ধরো আমার বাবার মধ্যেও নেই, আমার মার মধ্যেও নেই। তাহলে এটা আসছে কোত্থেকে? তাদের দুজনের ক্যারেক্টার ক্রসিং ওভার হয়ে আমারটা হইছে। তাই তো? নট লাইক দ্যাট যে তাদের মধ্যে থাকতেই হবে। তাহলে কিভাবে ক্রসিং ওভার হয়? এই যে প্রোফেজনে যখন যায়, এই যে কালো বিড়ালটা, কালো বিড়ালের কালো অংশটা আর দেখো তো অ্যাশ অংশটা ২ টা একটা আরেকটার উপর পড়ে গেছে না? জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, তাও তখন কি হবে বলো? তখন একটু পর ওরা যখন আলাদা হবে তখন তুমি খুবই মজার একটা জিনিস দেখতে পাবা। সেটা দেখতে পাবা এতক্ষণ সে শুধুই কালো ছিল তার ক্রোমোজোমটা। এখন তার ক্রোমোজোমের মধ্যে কিছু অংশ কি হয়ে গেছে? অ্যাশ হয়ে গেছে। ওর থেকেও কিছু অংশ নিয়ে নিছে। এই যে। তাহলে দেখো তো ওর সাথে ক্রসিং হওয়ার কারণে আমি ওর কিছু বৈশিষ্ট্য নিয়ে নিছি। আবার ওর সাথে ক্রসিং হওয়ার কারণে অ্যাশটার থেকেও আমি কিছু বৈশিষ্ট্য নিয়ে নিয়েছি। এখন আমার বিড়ালের মধ্যে বা বিড়ালটার নতুন যখন বেবি হবে, সেই বেবির মধ্যে কি কালোটা থাকবে নাকি অ্যাশটা থাকবে সেটা তো তখন দেখা যাবে। যদি ৪ টা বেবি হয় ৪ ধরনের হবে এরকম। ঠিক আছে? সো ৪ টা ছানা হলে তখন ৪ ধরনের পাবো। তখন দেখবে যে ওর মধ্যে একটু কালো বৈশিষ্ট্য চলে আসছে। তাহলে এটাকে আমি বলি ক্রসিং ওভার। তোমার উপর তোমার ক্রোমোজোমের সাথে আরেকজনের ক্রোমোজোমের ক্রস হওয়ার কারণে তার কিছু বৈশিষ্ট্য তোমার কাছে চলে আসছে। এটাকেই ক্রসিং ওভার বলে। তা দেখো কি বলছে? ক্রোমোজোম গুলো নিজেদের মধ্যে জোড় বাঁধলে পরস্পরের মধ্যে ডিএনএ এর বিনিময় ঘটবে। তোমার কিছু বৈশিষ্ট্য আমাকে দিবা, আমার কিছু বৈশিষ্ট্য আমি তাকে দিব। এভাবে ক্রসিং ওভার হবে। এবং দেখো ক্রসিং ওভারের পরে তোমার যে ক্রোমোজোম গুলা সেগুলো দেখতে কেমন হয়েছে দেখো, ভালো করে দেখো। আমি একটু জুম করি। দেখছো? ওর মধ্যে একটু নীল বৈশিষ্ট্য, ওর মধ্যে একটু হালকা নীল বৈশিষ্ট্য। ওর মধ্যে আমি এটাকে কালো বলি, হ্যাঁ? গাঢ়টাকে। ওর মধ্যে একটু কালো বৈশিষ্ট্য, ওর মধ্যে একটু কালো বৈশিষ্ট্য। দেখছো? কিন্তু তুমি যখন শুরু করছো তখন কি এরকম রংচঙা ছিল নাকি? নাকি পুরাটাই কালো, পুরাটাই নীল ছিল? তাহলে দেখো এভাবে ক্রসিং ওভার হলে তুমি দেখো তোমার গাঢ় কালো যেটা ছিল মানে নীল, সেটার মধ্যে এখন কিছু আকাশি বৈশিষ্ট্য ঢুকে গেছে না? এবং যেটা হালকা নীল ছিল সেটার মধ্যেও কিছু কি বলে উম কিছু গাঢ় কালো বৈশিষ্ট্য ঢুকে গেছে না? তোমরা কি বুঝছো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, ভেরি গুড। তাহলে ক্রসিং ওভারটা কোথায় হয়? প্রোফেজ 1 এ না প্রোফেজ 2 তে? ম্যাম প্রফেস টু। প্রফেসর আছে। ম্যাম ওয়ান। প্রোফেজ 1 এ একদম শুরুতেই ক্রসিং ওভার হয়ে যাইতে হবে। কারণ একটু পরে যে তুমি ওদেরকে আলাদা করে দিবা তাই। এখন দেখো অ্যানাফেজ 1 এ কি বিভাজন হয়েছে না হয়নি? ক্রোমোজোমের বিভাজন হয়েছে না হয়নি? তোমরা দেখো আগেও ২ টা ম্যাম ছিল হয় এখন নাই। ২ টা আছে। হয়নি, খুবই কমন একটা ব্যাপার। এটা দরকার হলে তোমার পাশে লিখে রাখো। ক্রোমোজোমের বিভাজন হয়নি। তাহলে দেখো আমার সেই এটাকে কি বলবো ঝালমুড়ি আর ২ টা মিক্স হয়ে গেছে। এই মিক্সড ক্রোমোজোম গুলো এখনো বসে আছে। তারপর আমি কি করব ২ টাকে ২ মেরুতে পাঠায় দিব। সাইটোকাইনেসিস হবে। এটা একটা কোষ হয়ে যাবে। এটা একটা কোষ হয়ে যাবে। এখন দেখো ২ টা কোষে একটা ক্রোমোজোম আছে। কিন্তু সেই একটা ক্রোমোজোম কি একটা কালার নাকি বৈচিত্র্যতা আছে তার মধ্যে? ম্যাম বৈচিত্র্য। বৈচিত্র্যতা। বৈচিত্র্য। That's it.
সো আমরা শিখলাম যে তাহলে তোমরা আমার সাথে সাথে লিখে রাখো মিয়োসিস ওয়ানে কি হয়? ক্রোমোজোম নাম্বার হ্রাস পায় নাকি হ্রাস পায় না? প্রোফেজ ওয়ানে ২ টা হ্রাস ক্রোমোজোম পায় না? থাকে, হ্রাস পায়। এখন কয়টা করে ক্রোমোজোম আছে? একটা ও কোষে? আচ্ছা একটা। হ্যাঁ, একটা করে আছে। একটা কোষে একটা করে আছে। শুরুতে ২ টা ছিল। এখন আপনি আমাকে বলতে পারো আপু কিভাবে বুঝলাম একটা কোষে একটা করে আছে? কারণ যদি ২ টা করে থাকতে হইতো আমার অ্যানাফেজেই তাকে কি হয়ে যেত? বিভাজন হয়ে যাইতে হতো না? জি। হ্যাঁ, ওর তো বিভাজন হয় নাই। তো তুমি অ্যাপেল কাইন্ড অফ আমি একটা অ্যাপেলকে ২ ভাগ করে ২ জনকে দিলাম। তাহলে না সে একটা, একটা করে পাইলো। সাপোজ একটা টুকরা করে পাইলো। কিন্তু তুমি অ্যাপেলটাকে কাটোই নাই। তাহলে তো একটাই অ্যাপেল আছে। কাইন্ড অফ এরকম। আমি ক্রোমোজোমটাকে কাটিই নাই। ২ টা ক্রোমোজোম ছিল। ওকে একটা দিয়ে দিলাম, ওকে একটা দিয়ে দিলাম। তাহলে একটা একটাই আছে না তাদের মধ্যে? হ্যাঁ। হ্যাঁ, তাইলে বলো ক্রোমোজোম নাম্বার কি হ্রাস পায় কোন ধাপে? মিয়োসিস ১ নাকি মিয়োসিস ২? ম্যাম মিয়োসিস ২? না ১ আবার দেখো ভালো ওহো! করে। আবার হ্যাঁ, তুমি ২ টা ক্রোমোজোম শুরু করছো। ২ টা ক্রোমোজোম ২ জনকে দিয়ে দিছো। এখন প্রতিটা কোষে কয়টা করে ক্রোমোজোম আছে? একটা? একটা করে। তাহলে এতক্ষণ কয়টা ছিল? ১ম এ শুরু করছো ২ টা ২ দিয়ে। টা? এখন একটা করে। তাহলে ক্রোমোজোম হ্রাস পেয়েছে না? জি। জি ম্যাম। ভেরি গুড। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়েছে। কারো কি কোনো কনফিউশন আছে এতটুকুতে? না ম্যাম। তাহলে মিয়োসিস না ১ ম্যাম। এ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। হ্রাস পায়। তাহলে এটাই একটা ডিফারেন্ট ধরনের বিভাজন যেটা আমরা কখনোই পড়ি নাই। তাই না? এরপরেরটা তো মাইটোসিস এর মতো এক্সাক্টলি। আচ্ছা তাহলে এখানে একটা স্পেশাল জিনিস হয়েছে। সেটা কি? এখানে ক্রসিং ওভার হয়েছে। এটাও আমরা কখনো পড়িনি। ঠিক আছে? এবার আসো আমরা তাহলে এদেরকে নিয়ে প্রোফেজ 2 শুরু করলাম, রাইট? জি। হ্যাঁ, কালোর মধ্যে হালকা নীল, হালকা নীলের মধ্যে কালো। এই ২ টা করে একটা করে ক্রোমোজোম আছে, হ্যাঁ? তুমি একজনের দিকে তাকাও, এই সেলটার দিকে তাকাও, এই কোষটার দিকে। একটা ক্রোমোজোম আছে। এই একটা ক্রোমোজোমের এখানে মেটাফেজ এ স্পিন্ডল হইছে, তারা মেটা বিষুবীয় অঞ্চলে দাঁড়ায় আছে। অ্যানাফেজ এটা ভাগ হয়ে গেছে। একটা শুধুই কালো হয়ে গেছে, আরেকটা ওই যে হালকা নীল, হালকা কালো হয়ে ডান পাশে চলে গেছে। অ্যানাফেজে ক্রোমোজোম ভাগ হয়ে গেছে। তার মানে ওরা ২ জন ও একটা পাইছে, ও একটা পাইছে। সেম রিঅ্যাকশন কিন্তু ওর জন্য। সেম প্রসেস, সেম ডিভিশন। ওর জন্যও সেম। ও একটা পাইছে, ও একটা পাইছে। তাহলে একটা থেকে ২ টা, একটা থেকে ২ টা টোটাল কয়টা হয়ে গেল? ৪ টা হয়ে গেল। এবং সবার মধ্যে একটা করে ক্রোমোজোম। তুমি প্রোফেজ 2 যখন শুরু করেছো তখন সবার মধ্যে কয়টা ক্রোমোজোম ছিল? প্রত্যেকের ভিতর কয়টা করে একটা। ক্রোমোজোম ছিল? একটা করে ছিল। তুমি প্রোফেজ 2 শুরু করেছো একটা ক্রোমোজোম দিয়ে। তুমি টেলোফেজ 2 বা সাইটোকাইনেসিস শেষে সবার মধ্যে কয়টা ক্রোমোজোম পাবা? ম্যাম একটাই। একটাই? একটাই পাবা। ক্রোমোজোম নাম্বার কি এবার হ্রাস পেয়েছে মিয়োসিস 2 তে? না পাইনি। হ্রাস পায়নি। সেইম আছে। ক্রোমোজোম নাম্বার যদি সেইম থাকে মাতৃকোষের মতো তাহলে কি তাকে আমরা মাইটোসিস বলি? জি। দ্যাটস ইয়েস ইট। ম্যাম। এটা কিন্তু তাহলে তোমার পরীক্ষায় কি প্রশ্ন হতে পারে? মিয়োসিস 2 মাইটোসিস বিভাজনের মতন। এটা ব্যাখ্যা করো। তো তুমি বলবা হ্যাঁ, ক্রোমোজোম নাম্বার সেইম আছে মাতৃকোষের। কোন মাতৃকোষ? প্রোফেজের। নট তুমি প্রোফেজ 1 ধরে আনতে পারবা না। হ্যাঁ? এখন তাহলে ওভারঅল প্রোফেজ তুমি 2? প্রোফেজ 2 বলতে হবে। মানে মিয়োসিস 2 টা হচ্ছে মাইটোসিসের মতো। কিন্তু মিয়োসিস 1 তো না। জি। তাহলে ওভারঅল সামারি যদি আমি তোমাকে দেই তাহলে কি হবে? আমি যদি ২ টা ক্রোমোজোম নিয়ে শুরু করি এবং ২ টা ক্রোমোজোম যদি একটা গাঢ় কালো হয়, গাঢ় নীল হয় আরেকটা যদি হালকা নীল হয়, আমি একটা কোষ থেকে ৪ টা কোষ পাবো। একদম আমি টোটাল সামারি বলতেছি। মানে টোটাল মিয়োসিস 1, মিয়োসিস 2 শেষে। একটা কোষ থেকে ৪ টা কোষ পাবো। আমার যদি সেখানে ২ টা ক্রোমোজোম থাকে আমার ক্রোমোজোম এখন হবে ১ টা। মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পাবো। কিন্তু আমার ক্রোমোজোম গুলার মধ্যে দেখো অনেক ভ্যারিয়েন্ট আসবে। কোনটা হয় পুরা গাঢ় গাঢ় নীল হবে, কোনটা হয় পুরা গাঢ় হালকা হবে। সরি হালকা নীল হবে। কোনটার মধ্যে গাঢ় নীল মিক্স থাকবে, কোনটার মধ্যে হালকা নীল মিক্স থাকবে। রাইট? এত জি। ভ্যারিয়েশন পাইছো দেখছো? এটা শুধুমাত্র তোমার মিয়োসিস হওয়ার কারণে। ওকে? ক্লিয়ার এতটুকু? জি। আচ্ছা তাহলে ওরা দেখো বলেছে প্রোফেজ 1 এ ক্রোমোজোম গুলো নিজেদের মধ্যে জোড় বাঁধবে এবং ডিএনএ বিনিময় ঘটবে যেটাকে ক্রসিং ওভার বলে। মেটাফেজে বিষুবীয় অঞ্চলে যাবে। অ্যানাফেজে কিন্তু কোনো ভাগ হবে না। তাহলে কি বলবো? জাস্ট ২ মেরুতে আকর্ষিত হবে। টেলোফেজ 1 এ কি হবে? ২ পাশে ২ টা ক্রোমোজোম যাবে, নিউক্লিয়ার মেমব্রেন আসবে, সাইটোকাইনেসিসে ২ টা কোষ আলাদা হয়ে যাবে। প্রোফেজ 2 এদেরকে দিয়েই শুরু। ২ টা অপত্য কোষ এখানে বসে আছে, তাই না? লিখছি ২ টি অপত্য কোষে বিভক্ত হয়। মানে কি? মানে এই যে আমি ২ টা নতুন কোষ নিয়ে শুরু করছি এটাই বুঝাইছি। ঠিক আছে? ২ টি অপত্য কোষে বিভক্ত হয়। মানে
এখানে তো বিভাজনটা দেখায়নি যে আমার ২ টা কোষ তৈরি হয়েছে। শুধু দেখাচ্ছে যে সাইটোকাইনেসিস হবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এইটা যে একটা কোষ হয়ে গেছে এটাই এখানে বুঝাইছে যে ২ টা নতুন কোষ তৈরি হয়েছে। আচ্ছা, প্রোফেজ 2 তে এই কাহিনী হয়েছে। মেটাফেজ 2 তে অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে আসছে। অ্যানাফেজ 2 তে আসলে এখানে লেখে নাই কিন্তু তোমার কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষায় লিখো না লিখাটা তোমার ইচ্ছা। অবশ্যই লিখলে ভালো। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু বিভাজন হয়েছে। বিভাজন হওয়ার পর তোমার ক্রোমোজোম গুলা ২ মেরুর দিকে ছুটে গেছে, রাইট? হুম। এই যে হুম। এরপরে আসো সাইটোকাইনেসিস টেলোফেজের পর সংকুচিত হয়েছে ২ টা থেকে টোটাল ৪ টা হয়েছে। ঠিক আছে? বাট ওভারঅল মিয়োসিসে একটা কোষ থেকে টোটাল ৪ টা হয়েছে। আমি যদি ওকে আলাদা করে বলি তাহলে মিয়োসিস 1, মিয়োসিস 2 এরকম। ধরো আমি আজকে আম ধরো আমি আজকে ধরো একটা বিরিয়ানি রান্না করবো সাপোজ, হ্যাঁ? বা তেহারি রান্না করবো ধরো। তো আমি ১ম এ পোলাওটা রান্না করলাম বা রাইসটা রান্না করলাম। তারপর আমি মাংসটা রান্না করলাম। ২ টা আলাদা স্টেপ। ২ টাকে একসাথে মিক্স করে আমি বিরিয়ানি করে ফেললাম বা তেহারি করে ফেললাম, তাই না? তাহলে আমি যদি তোমাকে ওভারঅল বলি তাহলে হচ্ছে আমার কাছে জাস্ট চাল ছিল, মাংস ছিল, আমি তেহারি বানায় ফেলছি। কিন্তু আমি যদি আস্তে, আস্তে যাই স্টেপ ওয়াইজ তাহলে আমি বলব আমি চালটাকে আগে পোলাও বানিয়েছি, মাংসটাকে সুন্দর করে রান্না করেছি, তারপর ২ টা মিক্স করে আমি তেহারি বানাইছি। এরকম আরকি। সো ওভারঅল যদি তুমি বলো মিয়োসিসটা কি? তাহলে একটা কোষ ডিপ্লয়েড থাকে সেটা থেকে টোটাল ৪ টা হয় এবং প্রত্যেকে হ্যাপ্লয়েড হয়। কিন্তু তুমি যদি আস্তে, আস্তে করে বলো তাহলে কিন্তু তোমাকে বলতে হবে মিয়োসিস 1 যেখানে ক্রসিং ওভার হয়, ক্রোমোজোমের নাম্বারটা হাফ হয়ে যায়। তুমি যদি বলো মিয়োসিস 2 সেখানে ক্রোমোজোমের নাম্বার যেটা থাকে সেটা থেকে শুরু হয় এবং শেষে মানে এক্সাক্টলি সেমই থাকে। হুম, বলো। এক্সপ্লেইন এর মতো। কিসের মতো? আরেকবার বলি। হ্যালো, আরশাদ শুনতে পাচ্ছ? আচ্ছা, আরশাদ শুনতে পেলে আমাকে বলবা। এর মধ্যে আসো আমরা এখন তোমাকে একটু বুঝানোর ট্রাই করি। এটা হচ্ছে তোমাদের একটা ক্রোমোজোম। আমি তোমাদেরকে এমনি বুঝাচ্ছি, হ্যাঁ? ম্যাম এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আরশাদ বলো। ম্যাম মানে বলছিলাম যে ওইটা কি এক্সপ্লেইন করার মতো একটা। হ্যাঁ, এক্সপ্লেইন করার মতো। তখন তোমাকে বলবে মিয়োসিস 1 বলো, মিয়োসিস 2 বলো, তাই না? আচ্ছা। এবার আসো আমি যদি তোমাকে শুরু করি ধরো এখানে আমার একটা ক্রোমোজোম আছে। এটা একটা ক্রোমোজোম। তো এই ২ টা ক্রোমোজোম আছে, হ্যাঁ? তো ভালো করে বুঝো। আমি এখান থেকে ২ টা কোষ বানাবো। এই যে একটা কোষ, এই যে ২ টা কোষ। এই ২ টা কোষে আমার ক্রোমোজোমটা এখন একটা করে আছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি মিয়োসিস 1 নাকি মিয়োসিস 2? ম্যাম মিয়োসিস এইটা তো এটা শেষ। হ্যাঁ, বলো। মিয়োসিস 2। মিয়োসিস 2। আচ্ছা, কে বলেছে? আরশাদ। বাকিরা বলো। ম্যাম মিয়োসিস 1। মিয়োসিস 1। আদমি বলো। কোনো সমস্যা নেই। ভুল বললে আমি তোমাদেরকে বলব যে আরো ভালো হয়েছে। আমার থেকে আমরা এটা এখন ঠিক করে নিব। আদমি বলতে পারবা? আচ্ছা, আদমির কথা আমি শুনতে পাচ্ছি না। আদমি তুমি শুনতে পারলে আমাকে বলবা। আর যে মিয়োসিস 1 বলেছ রাজ, ভেরি গুড। আরশাদ একটু ভুল হয়েছে। কি ভুল? আমার ক্রোমোজোম নাম্বার ছিল ম্যাম 2n। হ্যাঁ, বলো। আপনি কি আমাকে কোশ্চেন করছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি বলো তো এটা কি মিয়োসিস 1 না মিয়োসিস 2? ম্যাম হচ্ছে কোনটা? এই যে আমি চিত্রে যেটা দেখাইছি। দেখা যাচ্ছে হচ্ছে আমার হোয়াইট বোর্ড? হ্যাঁ, এটা হচ্ছে মিয়োসিস হচ্ছে ১। ভেরি গুড। এটা মিয়োসিস 1। কিভাবে বুঝবো আরশাদ? দেখো। এটা হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এন হয়ে গেছে, হ্যাপ্লয়েড হয়ে গেছে। দেখো এতক্ষণ ২ টা ক্রোমোজোম ছিল, এখন একটা করে ক্রোমোজোম হয়ে গেছে। কোনটাতে ক্রোমোজোম হ্রাস পায় আমি বারবার বলেছি মিয়োসিস 1 এ। ঠিক আছে? আমি ক্রসিং ওভার দেখাই নাই। ক্লিয়ার? আচ্ছা ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো আরো মজার ব্যাপার দেখাই।
আরেকটু বড় করে দেখাই। আমি এরপরে যে চিত্রটা আঁকলাম মানে ১ম টার পরে আমি তোমাদেরকে আরো ভালো করে বলি। এই যে এটা কি মেয়োসিস 1 না মেয়োসিস 2? মিওসিস টু। ম্যাম টু। এইটা মিউট আচ্ছা, ক্রোমোজোম নাম্বার কি সেম আছে নাকি হ্রাস পেয়েছে? ম্যাম হ্রাস পাইনি। ম্যাম সেম। সেম। কার সাথে? আমি তো আবার বলছি যে রাজ ধরতে পেরেছে। আমি এটার সাথে মাইটোসিস। বলেছি। না, যার থেকে শুরু হয়েছে। এই ২ টা সেল ও কার থেকে হয়েছে? আগের এনটা থেকে হয়েছে না? হচ্ছে এ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখো তো ক্রোমোজোম নাম্বার এক্ষেত্রে সেম আছে। এখন তুমি যদি বলো না আপু ওভারঅল তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওভারঅল তো চেঞ্জ হইছেই। ওভারঅল তো সে হ্যাপ্লয়েড হয়ে গেছে, তাই না? তাহলে ভালো করে বুঝো, হ্যাঁ? আমি ২ টা স্টেপকে আলাদা করে দেই। হ্যাঁ, রাজ ভেরি গুড তোমারটা ঠিক ছিল। আমি ধরো তোমাকে বলে দেই হচ্ছে ই আচ্ছা কোথায় গেল? দাঁড়াও একটু। এই যে আমি ইয়েলো কালার দিয়ে যে বর্ডার লাইনটা করছি, এটা হচ্ছে মিয়োসিস 1। তোমরা কি আমার সাথে একমত? জি ম্যাম। হ্যাঁ। ইয়েস ম্যাম। ভেরি গুড। এবার আসো আমি আরেকটা বর্ডার লাইন করি। এবার আমি ম্যাম যে এইটা তো বর্ডারটা মিয়োসিস করছি এটা 1 হচ্ছে হওয়ার কথা না, কারণ হ্যাঁ, বলো কারণ? ম্যাম কারণটা এটা হ্যাপ্লয়েড হয়েছে, মানে 4টা কোষের সৃষ্টি হয়েছে। কোনটা বলো? ইয়েলো মানে হলুদ কালারটা না সবুজটা? ম্যাম গ্রিনটা। হ্যাঁ, গ্রিনটা তো মিয়োসিস 2 এটা 1 কেন হবে? ম্যাম এইটা একটু আগে তো অন বললো। না, না। ওটা এই পাশেরটা। আমি বলছি একটু আচ্ছা কেউ যদি বলে থাকো সে ভুল বলেছ। বাট আমি খেয়াল করিনি। এজন্য আমি হয়তো বলতে পারিনি। একটু খেয়াল করো। শুধু গ্রিন যেটা দেখিয়েছি দেখো। এখানে এটা হচ্ছে মাতৃকোষ কে বলো তো? এটা না মাতৃকোষ? এ। হ্যাঁ, এন ভেরি এন। গুড। এখান থেকে ২ টা কোষ হয়েছে। ২ টাই কি এন না? হ্যাঁ। ক্রোমোজোম নাম্বার কি চেঞ্জ হয়েছে আপনি বলো? না। শুধু সবুজ বক্স ভেরি গুড। চেঞ্জ হয় না। আরশাদ চেঞ্জ হয়েছে ক্রোমোজোম নাম্বার? না ম্যাম এমনি আছে। হয়নি। রাজ তাহলে এটা কি? মিয়োসিস 1 নাকি মিয়োসিস 2? 1 2 2 2 মিয়োসিস 2 এটা খেয়াল করতে হবে। এই যে ভুল করা যাবে না। এবার আসলে আমি ইয়েলো কালার দিয়ে তুমি মার্ক করতেছি। আমার একটু আমার ছিল টুয়াইজ এন এটা। থেকে এন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ বলো। আরশাদ কে বললা? রাজ আমি নাকি কে বলছো মানে তুমি বলো কনফিউশনটা? মানে ওরা বলছিল কি এটা হ্যাঁ, লাস্টে যেটা গ্রিন দিয়ে দেখাইছিল ওইটা ওরা বলছিল মিয়োসিস 1, তো এটাতে একটু কনফিউশন হয়েছিল। না, না। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি তো খেয়াল করিনি। কেউ যদি বলে থাকো আমি কিন্তু না আবার ম্যাম বলছি বলিনি। মিয়োসিস 2। না ম্যাম আচ্ছা বলিনি। ঠিক আছে। বলিনি তো। আচ্ছা ঠিক আছে। হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে বা কেউ হয়তো বলে ফেলেছে ভুল করে বা আমিই হয়তো বলে ফেলেছি। থ্যাংক ইউ আরশাদ। যদি কারো কনফিউশন থাকে তুমি বলবা। এটা দেখো আবার কারো কনফিউশন থাকলেও সেটা ক্লিয়ার হয়ে যায়। বাট এখন কি কারো কনফিউশন আছে কিনা সেটা আমাকে বলো। না ম্যাম। না ম্যাম। ওকে। তাহলে আমি একটু এটা লিখে নেই। এটা হচ্ছে আমাদের মিয়োসিস 1। এই ফার্স্ট রিঅ্যাকশনটা ১ টা থেকে ২ টা কোষ হলো। প্রতিবারই ১ টা থেকে ২ টাই কিন্তু হচ্ছে, তাই না? জাস্ট ওটার মধ্যে আরকি পার্থক্য যে ওটার মধ্যে এনই আছে আর এখানে শুরুতে টয়েজেন থেকে এন নেই। তাহলে এই রিঅ্যাকশনটা মিয়োসিস 1 আর সবুজ কালার দিয়ে আমি তাহলে লিখি। এই মাঝের রিঅ্যাকশন গুলা হচ্ছে মিয়োসিস 2। ক্লিয়ার? ইয়েস ম্যাম। জি ম্যাম। এবার আমাকে বলো, কে বলবা? আরশাদ বলো আমাকে দেখি। কোন রিঅ্যাকশনটা মাইটোসিসের অনুরূপ? মানে মাইটোসিসের মতো। কোন বিভাজনটা মিয়োসিস 1 না মিয়োসিস 2? আচ্ছা, আপনি হাত তুলেছে। আরশাদ আগে বলো তো আমাকে।
বলতে পারবা? হ্যাঁ, আরশাদ বলো, আমি শুনছি। তুমি চাইলে চ্যাটে লিখেও দিতে পারো, নো প্রবলেম। কোনটা তোমার 1 নাকি 2? কোনটা হচ্ছে মাইটোসিস বিভাজনের মতো? কারো যদি কথা শুনতে না যায়, ম্যাম আমার ভয়েস যাচ্ছে না। না, যাচ্ছে না তো তুমি আমাকে জাস্ট নাম্বার দাও, 1 অর 2? মিয়োসিস 1 নাকি 2? কোনটা মাইটোসিস বিভাজনের অনুরূপ? আচ্ছা ঠিক আছে, ও দিবে না পরে। আপনি বলো, আপনি হাত তুলেছেন। মিয়োসিস 2। মিয়োসিস 2। আমাকে রাজ বলো, কেন মিয়োসিস 2টা মাইটোসিসের মতো? কারণ ম্যাম এখানে আমরা জানি ম্যাম মাইটোসিস প্রক্রিয়াতে মাতৃকোষের যে ক্রোমোজোম গুলা থাকে এর হুম, অপদার্থ কোষে একই ক্রোমোজোম থাকে, অর্থাৎ ম্যাম ভেরি সেম গুড, থাকে। ভেরি আর গুড। আরশাদ, এখানে তুমি তোমার অ্যান্সার মৃত্যুই পেয়েছো? একই হয়েছে। গুড। আরশাদ, তাহলে দেখো ও কি বলেছে রাজ, যে মাতৃকোষে ম্যাম ম্যাম কথা যতটা ক্রোমোজোম থাকে। আচ্ছা, আমি একটু বলি, মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকে, যদি অপত্য কোষেও ততটা থাকে, তাহলে সেটা মাইটোসিসের মতো। নট লাইক মাইটোসিস, মাইটোসিসের মতো। তোমরা বাসায় এটা একটু দেখবা। তোমার বাসায় কি চিত্র আঁকতে হবে? হ্যাঁ, কিন্তু তোমার পরীক্ষায় কি পুরাটা আসবে না। হয়তো ক্রসিং ওভারের টাইপটা আসতে পারে, বা হচ্ছে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, পার্ট গুলো আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে। তোমরা এই টেলোফেজ 2 পর্যন্ত দেখবা, এবং অবশ্যই হোমওয়ার্ক যারা করো নাই তাদের কিন্তু 2টা হোমওয়ার্ক জমে গেল। তাহলে একটু লিখে নাও তোমাদের হোমওয়ার্ক গুলা কি কি, 2টা কোষ বিভাজনে তোমরা ড্র করবা। একটা ম্যাম মনে থাকবে। মাইটোসিস মানে আর একটা হচ্ছে মিয়োসিস। মিয়োসিস, হ্যাঁ। আর আপনি যেহেতু মাইটোসিস পৃষ্ঠে আমাকে আগেই 49। দিছো। হ্যাঁ, আমি দেখে নিই 49 কিনা, খেয়াল করি নাই তো। হ্যাঁ, 49। ম্যাম ঠিক আছে। স্কুলে অ্যাপে পাঠাবো। হ্যাঁ। স্কুলে পাঠাবা। হ্যাঁ, তুমি যদি অন্য কোনো ভাবে আমাকে দিতে চাও বা আমাকে ক্লাসে ক্যামেরা অন করে দেখাতে চাও, এটা তোমার ইচ্ছা। কিন্তু আমাকে হোমওয়ার্কটা একটু দেখাতে হবে। এটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে।